হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি কোষে দেখি 3 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো প্রথমে বলে রাখি, আমার এই চ্যানেলে ক্লাস 7 এর অঙ্কের বইয়ের সমস্ত অঙ্কগুলো পরপর আপলোড করছি। তোমরা সমস্ত অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে যে বেল চিহ্নটি আছে সেটা অন করে রাখো, যাতে করে আমি ভিডিও আপলোড করলেই প্রথম তোমাদের কাছে নোটিশ চলে যায় এবং সবার আগে ভিডিওটি দেখতে পারো। আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। তো এখানে এক দাগে আছে ছকটি পূরণ করি। এখানে 4টি সংখ্যা সমানুপাতি আর সমানুপাতি নয়, অর্থাৎ এখানে সংখ্যা কিছু 4টি করে সংখ্যা দেওয়া আছে। যদি সমানুপাতি হয় তাহলে সমানুপাতি ঘরে লিখতে হবে, আর যদি সমানুপাতি না হয় তাহলে সমানুপাতি নয় এই ঘরে লিখতে হবে। তো তোমরা এখানে দেখে নাও, প্রথমে আছে 4, 8, 10, 16, 20। তাহলে এই সংখ্যাগুলো সমানুপাতির ঘরে দেওয়া আছে। তাহলে সমানুপাতির ঘরে কেন দেওয়া আছে সেটা আগে বুঝে নাও। এখানে এই 8, 10, 16, 20। তাহলে এখানে প্রথম দুটো সংখ্যার অনুপাত বের করব। 8:10 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4:5। আর পরবর্তী সংখ্যা দুটো আছে 16:20, 4 দিয়ে ভাগ করলে 4:5। তাহলে এখানেও 4:5 পেলাম, এখানেও 4:5 পেলাম। তাহলে এই সংখ্যা চারটি সমানুপাতি। সংখ্যা চারটি সমানুপাতি, সেই জন্য দেখো এগুলো সমানুপাতির ঘরে আছে। তারপরে আছে 25, 30, 12, 15। 25, 30, 12, 15। এখন প্রথম দুটো সংখ্যা নেব আর পরের দুটো সংখ্যা নেব। তাহলে প্রথম দুটো সংখ্যা 25:30। যদি 5 দিয়ে ভাগ করি, 5 5 25, 5 6 30, তাহলে 5:6। আর এখানে আছে 12:15। তো 3 দিয়ে ভাগ করা যাবে, দেখতে পাচ্ছি 3 4 12, 3 5 15। এখানে হলো 5:6, এখানে হলো 4:5। তাহলে কি, তাহলে এখানে 25:30 এটা ইজ নট ইকুয়াল টু 12:15। যেহেতু এটা সমান নয়, সেহেতু সংখ্যাগুলি সমানুপাতি নয়। সেই জন্য দেখো এই সংখ্যাগুলো সমানুপাতি নয়ের ঘরে আছে। তারপরে আছে 5, 7, 25, 35। 5, 7, 25, 35। তো প্রথম সংখ্যা দুটো অনুপাত করব, তারপরে সেকেন্ড সংখ্যা জোড়ের অনুপাত করব। তো প্রথম সংখ্যা 5:7, আর পরে এটা আর ভাগ যাবে না, 5 এবং 7 দুটোই মৌলিক সংখ্যা। তারপরে আছে 5, 25:35। 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 5 5 5 5 25, 5 7 35। তাহলে দেখা যাচ্ছে কি এখানে 5:7 সমান 25:35। তাহলে এই দুটো অনুপাত সমান, তাহলে কি হবে, তাহলে এরা সমানুপাতি হবে। তাহলে এই সংখ্যাগুলো সমানুপাতির ঘরে বসবে। চারে আছে 4, 10, 30 এবং 18। 4, 10, 30, 18। তাহলে প্রথম দুটো সংখ্যা আর পরের দুটো সংখ্যা অনুপাত করব। তাহলে 4:10 2 দিয়ে ভাগ করলে পাই 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 2:5। আর এখানে 30:18, তো 2 দিয়ে ভাগ করলে এখানে 15 দুগুণ 30 আর 9 দুগুণ 18। আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 5 15, 3 3 9। এই দুটো অনুপাত আলাদা এলো। তাহলে এখানে
4:10 ইজ নট ইকুয়াল টু 30:18। তাহলে কি লিখবো? তাহলে অতএব সমানুপাতি নয়। তাহলে এটা সমানুপাতি নয়ের ঘরে বসবে। পাঁচে আছে 5, 10, 16, 20। 5, 10, 16, 20। প্রথম দুটো সংখ্যার অনুপাত 5:10। 5 দিয়ে ভাগ করলে 1:2। তারপরটা আছে 16:20। যদি 4 দিয়ে ভাগ করা যায়, 4 × 4 16, 4 × 5 = 20। তাহলে এখানেও কিন্তু সমান হলো না। তো 5:10 is not equal to 16:20। এই দুটি সমান নয়, তাহলে এখানে লিখতে হবে সমানুপাতি নয়। এরপরে এটা আছে 9, 15, 18, 30। 9, 15, 18, 30। তাহলে প্রথম দুটো সংখ্যার অনুপাত 9:15। এটা 3 × 3 = 9, 3 × 5 = 15। 18:30। 6 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18, 5 × 6 = 30। তাহলে এই দুটো অনুপাত সমান আসছে। লিখতে হবে এখানে 9:15 সমান 18:30। তাহলে কি হলো? তাহলে সংখ্যাগুলি সমানুপাতি। তাহলে সমানুপাতি যখন, তাহলে এগুলো সমান, এই সংখ্যাগুলো সমানুপাতির ঘরে বসবে। তাহলে ছকটা তোমরা যেটা যে ঘরে বসবে সেটা সেই ঘরে এখানে বসিয়ে নেবে। তারপর 2 জায়গায় আছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো 8 জন লোক। আচ্ছা, তাহলে এখানে লোক সংখ্যা আর সময়, বাদিকে লিখব লোক সংখ্যা। লোক সংখ্যা যেটা জন দিয়ে, আর ডান দিকে আছে সময় যেটা দিনে লেখা আছে, দিন। এখন 8 জন লোক, তাহলে লোক সংখ্যা নিচে 8, 15 দিনে একটা কাজ করতে পারে, এখানে 15 লিখলাম। হিসাব করে দেখি 10 জন লোক, তাহলে এখানে 10, ওই কাজটি কত দিনে করতে পারবে, এখানে স্টার দিলাম। তাহলে কি লিখব? লোক সংখ্যা বাড়লে, যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে কাজ করতে সময় কম লাগবে। তাহলে এখানে লিখতে হবে লোক সংখ্যা বাড়লে লোক সংখ্যা বাড়লে সময় কমবে। ও লোক সংখ্যা কমলে সময় বাড়বে। সুতরাং লোক সংখ্যার সাথে সময়ের, আচ্ছা, লোক সংখ্যা বাড়লে সময় কমছে, লোক সংখ্যা কমলে সময় বাড়ছে, তাহলে উল্টো সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। তাহলে লিখতে হবে সুতরাং লোক সংখ্যার সাথে সুতরাং লোক সংখ্যা সময়ের সাথে
ব্যস্ত অনুপাতে আছে, ব্যস্ত অনুপাতে আছে। তাহলে কি হবে? তাহলে আমরা 8:10, অতএব 8:10 এই অনুপাতটা সোজাভাবে নেব এবং এই অনুপাতটা উল্টোভাবে নেব, স্টার ইজ টু 15। তো আমাকে বের করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ বের করতে হবে। তো এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ। তো আমরা জানি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইস টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। 8:15, 8 ইন্টু 15 সমান, এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ বের করতে হবে। তাহলে 10 ইন্টু তৃতীয় পদ, তাহলে বা তৃতীয় পদ সমান 8 ইন্টু 15 বাই, এখানে 10 আছে, 10টা নিচে লিখতে হবে। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, এটা হলো 4, তাহলে 3 4 12, এখানে 12 বেরিয়েছে। তাহলে হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। অতএব 10 জন লোক ওই কাজটি 12 দিনে করতে পারবে। তিন দিকে আছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে দেখি ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। তাহলে এখানে লিখতে হবে গণিত ভাষার সমস্যাটি হলো লোক সংখ্যা এবং লোক সংখ্যা এবং সময়। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা ব্র্যাকেটে জন লিখতে হবে আর সময় ব্র্যাকেটে দিন লিখতে হবে। তাহলে 12 জন লোক এর 20 দিন চলছে, তাহলে 12 এখানে 20, 40 জন লোক কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে এখানে স্টার দিলাম। তাহলে লোক সংখ্যার সাথে সময়, যে লোক সংখ্যা বাড়লে কম দিন চলবে, লোক সংখ্যা কমলে খাবার বেশি দিন চলবে। লোক সংখ্যা বাড়লে খাবার কম দিন চলবে ও লোক সংখ্যা কমলে খাবার বেশি দিন চলবে। অর্থাৎ লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্ত অনুপাতে আছে, অর্থাৎ লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্ত অনুপাতে আছে। তো ব্যস্ত অনুপাতে থাকলে প্রথমটা সোজাভাবে নেব 12:40, তারপরের অনুপাতটাকে আমরা উল্টোভাবে নেব, স্টার ইজ টু এখানে 20। তো
আমাকে প্রথম দ্বিতীয় তৃতীয় পদ বের করতে হবে, চতুর্থ পদ দেওয়া আছে। তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এই তৃতীয় পদ সমান উপরে হবে 12 ইন্টু 20 আর নিচে হবে 20। 20 দিয়ে কাটাকুটি করলে 20 একে 20, 20 দুগুণে 40, এখানে হলো 6, তাহলে সমান 6। তাহলে তৃতীয় পদ 6 বেরিয়েছে, তো এখানে উত্তর আসবে 6 দিন। অতএব 40 জন লোকের হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। অতএব 40 জন লোকের 6 দিন চলবে। অরুণ বাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হবে, দরকার হিসাব করে লিখি। তাহলে এখানে লাঙলের সংখ্যা হবে এবং সময় বা দিন হবে। এখানে লাঙলের সংখ্যা হবে এবং সময় বা দিন হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লাঙলের সংখ্যা যেটা টি দিয়ে লেখা আছে, আর এখানে হবে সময় যেটা দিন দিয়ে লেখা আছে। তাহলে প্রথমে আছে 16টি লাঙল, 10 দিন সময় লাগবে, আর 8 দিনে চাষ করতে চাইছে, তাহলে কতগুলি লাঙল প্রয়োজন হবে। তাহলে লাঙলের সংখ্যা বাড়লে সময় কমবে, ও লাঙলের সংখ্যা কমলে সময় বাড়বে, অর্থাৎ লাঙলের সংখ্যা সময়ের সাথে ব্যস্ত অনুপাতে আছে। অতএব এখানে হবে 16। প্রথম অনুপাতটাকে সোজাভাবে নেব সমানুপাতি, পরেরটাকে উল্টোভাবে নেব, অর্থাৎ 8 আগে নেব 10 পরে নেব। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আমাকে দ্বিতীয় পদ বের করতে হবে। তাহলে আমরা জানি চতুর্থ পদ ইন্টু এই প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ বের করতে হবে, ইন্টু 8। তাহলে এখান থেকে বলতে পারবো দ্বিতীয় পদ সমান 16 ইন্টু 10, নিচে হবে 8, এটা পেলাম 2, গুণ করে পেলাম 20। তাহলে অতএব এখানে অরুণ বাবু তার এখানে ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হবে হিসাব করে লিখি। তাহলে অতএব 20টি লাঙল দরকার হবে।
পাঁচে আছে একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি। তাহলে এখানে কি আছে? এখানে লোক সংখ্যা আছে এবং দিন সংখ্যা আছে বা সময় আছে। গণিত পাশের সমস্যাটি হলো লোক সংখ্যা এখানে জন দিয়ে আছে আর সময় এখানে দিনে আছে। তাহলে 4000 জন লোকের 90 দিনের খাবার মজুদ ছিল। তাহলে লোক সংখ্যা প্রথমে 4000, 30 দিন পর, তাহলে 90 দিন থেকে 30 দিন চলে গেল, 190 দিন থেকে 30 দিন চলে গেল, তাহলে আর সময় থাকছে 160 দিন। তাহলে কি এই 4000 জন লোকের 160 দিন ওই খাবার চলতো, কিন্তু 800 জন অন্যত্র চলে গেলেন। 4000 জন লোক ছিলেন, তার থেকে 800 জন অন্যত্রে চলে গেলেন। তাহলে পেলাম 3200 লোক। এখন এই 3200 লোকের মানে অবশিষ্ট লোকের কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের এখানে লোক সংখ্যা বাড়লে খাবার কম দিন চলবে, লোক সংখ্যা কমলে খাবার বেশি দিন চলবে। তাহলে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে খাবার কম দিন চলবে, ও লোক সংখ্যা কমলে খাবার বেশি দিন চলবে। খাবার বেশি দিন চলবে। তাহলে অতএব বা অর্থাৎ লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্ত সম্পর্কে আছে বা ব্যস্ত অনুপাতে আছে। লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্ত অনুপাতে আছে। তাহলে যখন ব্যস্ত অনুপাতে আছে, আমরা অনুপাতটা নির্ণয় করার সময় প্রথমটাকে সোজা করে নেব, পরেরটাকে সংখ্যা আগে পরে করে নেব। তাহলে অতএব 4000 = 3200 সমানুপাতি 160। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমাদের তৃতীয় পদ বের করতে হবে। তাহলে লিখতে পারি কি, প্রথম পদ 4000 আছে, তাহলে 4000 ইন্টু এখানে 160 সমান দ্বিতীয় পদ 3200 ইন্টু এটা হলো তৃতীয় পদ। এখান থেকে পাই তৃতীয় পদ সমান 4000 ইন্টু 160 বাই 3200। যদি 8 দিয়ে কাটি, 4 8 32, এখানে 5 8 40, 4 4 16, শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে 40 এবং 5 গুণ করতে হবে, তাহলে 4 5 20 আর একটা শূন্য, এটা হলো 200। তো এখানে প্রশ্ন ছিল যে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। অতএব অবশিষ্ট খাদ্যে 200 দিন চলবে। ছয় আছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। এখানে
তিনটি ছাতা বা আছে, বা এর মানে হলো তিনটি ছাতার দাম 600 টাকা, আবার একটি চেয়ারের দামও 600 টাকা। দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হিসাব করে দেখি। তাহলে এখানে যেহেতু আছে যে তিনটি ছাতা বা একটি চেয়ার, তিনটি ছাতা বা একটি চেয়ার, তাহলে এখান থেকে বলা যায় যে তিনটি ছাতার যে দাম একটি চেয়ারের তাই দাম। তো এখানে দুটি ছাতা আছে, তাহলে আর দুটি চেয়ার আছে, একটি চেয়ারে যদি 3খানা ছাতা হয় তাহলে দুটি চেয়ারে হবে 6খানা ছাতা। তো এটা এখানে লিখে নিতে হবে যে দুটি ছাতা ও দুটি চেয়ার, দুটি ছাতা ও দুটি চেয়ার সমান দুটি ছাতা প্লাস দুটি চেয়ার। একটা চেয়ার সমান 3খানা ছাতা, তাহলে দুটি চেয়ার মানে হলো 3 দুগুণ 6, 3 × 2টি ছাতা সমান 2 যোগ 3 দুগুণ 6টি ছাতা সমান 8টি ছাতা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি হলো, তাহলে তিনটে ছাতার দাম 600 টাকা দেওয়া আছে, 8টি ছাতার দাম বের করতে হবে। তাহলে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো ছাতার সংখ্যা, যেটা কিনা টি দিয়ে লেখা আছে, আর মোট মূল্য বা মোট দাম এখানে টাকা দিয়ে লেখা আছে। প্রথমে আছে তিনটি ছাতা, মোট দাম 600 টাকা। এখন 8টি ছাতা, মোট দাম বের করতে হবে। তাহলে ছাতার সংখ্যার সাথে মোট দামের সরল সম্পর্ক, কারণ ছাতার সংখ্যা বাড়লে মোট দাম বাড়ে, ছাতার সংখ্যা কমলে মোট দাম কমে। তাহলে এখানে লিখতে হবে যে ছাতার সংখ্যা বাড়লে মোট দাম বাড়বে ও ছাতার সংখ্যা কমলে মোট দাম কমবে। সুতরাং ছাতার সংখ্যা মোট দামের সাথে সরল সমানুপাতে আছে। তাহলে অতএব 3:8 সমানুপাতি, এটা সোজা করেই নেব, অর্থাৎ 600:*। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আমাকে চতুর্থ পদ বের করতে হবে। এখান থেকে বলা যায় তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তাহলে 3 × চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এখান থেকে লেখা যায় চতুর্থ পদ সমান 8 × 600, তার নিচে আসবে 3, 3 দুগুণ 6, তাহলে এটা হলো 200, এখানে 8 এবং 200 যোগ করলে 1600। তো এখানে প্রশ্ন ছিল দুটি চেয়ার ও দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত হবে। তাহলে অতএব দুটি ছাতা
ও দুটি চেয়ারের দাম সমান 1600 টাকা। এখানে আছে সাথে আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত নির্ণয় করি। আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত বের করি। দুটি অনুপাত সমান কিনা দেখি, চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে এখানে 7 দাগে কোনো সংখ্যা দেওয়া নেই। এখন আমার শ্রেণীতে অর্থাৎ সপ্তম শ্রেণীতে উপস্থিত আর অনুপস্থিত সংখ্যা নির্ণয় করতে হবে, অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে মোট শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা ধরে নেব। মনে করি আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 120 জন। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে এই সংখ্যাটা বিভিন্ন রকমের হবে। তো যে অঙ্ক করছে তার স্কুলের ক্ষেত্রে এটা কোথাও 120 হবে, কোথাও 100 হবে, কোথাও বা 80 হবে, কোথাও মানে এর মাঝামাঝি সংখ্যা হতে পারে। তো আমি হিসাবে সুবিধার জন্য এটাকে 120 জন ধরে নিচ্ছি। এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 জন। তবে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান 120, তার থেকে 80 বিয়োগ করলাম, সমান এটা হলো 40 জন। তাহলে উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত। তাহলে উপস্থিত আছে 80 জন এবং অনুপস্থিত আছে 40 জন। তাহলে এটা হলো 2:1। এবার ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী এটা ধরে নেব 130 জন। 130 জনের মধ্যে উপস্থিত 90 জন ও অনুপস্থিত এখানে 40 জন। 90 জন ও 40 জন। অতএব উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত সমান উপস্থিত আছে 90 আর অনুপস্থিত 40 সমান 9:4।
তাহলে এই 2:1 এবং 9:4 এই অনুপাত দুটো সমান না। এখন যে উপস্থিত এবং অনুপস্থিত এর অনুপাত কখনো সমান হতে পারে, আবার সমান নাও হতে পারে। সুতরাং এখানে যে আছে যে দুটি অনুপাত সমান কিনা দেখি, চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে এখানে যে আমাদের সংখ্যা অনুপাত বেরিয়েছে 2:1 এবং 9:4, তাহলে অনুপাত দুটি হলো, অনুপাত দুটি 2:1 ও 9:4 ইহারা সমান নয়। সমান নয়, সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি, এবং চারটি সংখ্যা সমানুপাতে নেই, এবং চারটি সংখ্যা সমানুপাতে নেই। তাহলে কি হলো, তাহলে হয়তো এমন কোনো স্কুল যেখানে উপস্থিত আর অনুপস্থিতের যে অনুপাত, ষষ্ঠ শ্রেণীতেও তাই অনুপাত সমান হলো, সেক্ষেত্রে বলবো যে অনুপাত দুটি সমান হয়েছে এবং চারটি সংখ্যা সমানুপাতে আছে। এরপর 8-এর দাগ। 8-এর দাগে আছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণী ও নিচের প্রশ্নগুলো উত্তর দিই। এখানে এতে আছে লাল ও নীল রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। তাহলে লাল রঙের ঘর এইগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। তাহলে লাল রঙের ঘর 27টি, লাল রঙের ঘর সমান 27টি। তারপর নীল রঙের ঘর সমান, এখানে নীল রঙের ঘর 1 2 3 4 5 6 6টা আছে, নীল রঙের ঘর সমান 6টি। তো এই ঘরের সংখ্যার অনুপাত, ইহাদের অনুপাত সমান 27:6, 3 দিয়ে ভাগ করলে 3 নং 27, 3 দুগুণ 6। 8-এর বিতে আছে বাদামি ও বেগুনি রঙের ঘরের সংখ্যার অনুপাত কত। বাদামি রঙের ঘরের সংখ্যা সমান, তারপরে লিখব বেগুনি রঙের ঘরের, বেগুনি রঙের ঘরের সংখ্যা সমান। তাহলে এখানে বাদামি এই ঘরগুলো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 ছক 36। তাহলে বাদামি ঘরের সংখ্যা হবে 36। আর বেগুনি কালার এগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 1 2 3 3 13 39। ইহাদের অনুপাত সমান 36:39, 3 দিয়ে 3 12 36, 3 13 39। তাহলে এটা হলো 12:13। এবার 8-এর সিতে আছে লাল রঙের ঘরের সংখ্যা। লাল রঙের ঘর আমরা প্রথমে গুনেছি, এখানে 27টি ছিল, 27টি। আর সবুজ রঙের ঘরের সংখ্যা
সবুজ রঙের ঘরের সংখ্যা, এখানে সবুজ রং দুই জায়গাতে আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা এখানে 9টা, তাহলে 18টা সমান 18টি। আর এদের অনুপাত সমান 27:18, 9 দিয়ে ভাগ করলে 3 নং 27 আর 9 দুগুণ 18, 8 ডি। আটের ডিতে আছে বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত। বাদামি রঙের ঘরের সংখ্যা সমান, বাদামি রঙের ঘরের সংখ্যা আমি আগে পেয়েছি 36, আর তার নিচে আছে হলুদ রঙের ঘরের সংখ্যা, তাহলে হলুদ রংটা গুনতে হবে। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, 24টি। এদের অনুপাত সমান 36:24, 12 দিয়ে ভাগ করলে 3 12 36 আর 12 দুগুণে 24। 8-এর ইতে আছে কোনো 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি লাল সবুজের অনুপাত 3:2, বাদামি হলুদের অনুপাত 3:2। তাহলে লাল ও সবুজ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান 3:2, ও বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যার অনুপাত সমান 3:2। তো কোন 4টি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে? অতএব লাল, সবুজ, বাদামি ও হলুদ রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে। 9 দিকে আছে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি? তাহলে এখানে সিরাপ অর্থাৎ মিষ্টি হওয়ার জন্য সিরাপের অংশ যদি বেশি, সিরাপের অংশটাই দায়ী, অর্থাৎ সিরাপের অংশ যে শরবতে বেশি আছে সেই শরবত বেশি মিষ্টি। তাহলে আমাদেরকে প্রথমে সিরাপের অংশ দুটো শরবতে বের করে নিতে হবে আলাদা করে, তারপরে কোনটি বড় সেখান থেকে দেখতে হবে। তাহলে প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত
সমান 2:5। অতএব সিরাপের আনুপাতিক ভাগাহার সমান, এটা জলের জন্য, এই সিরাপের জন্য, পরেরটা জলের জন্য। তাহলে সিরাপের অংশ এটা নিলাম, আর 2/5 যোগ করে বসাতে হবে, সমান 2/7। আচ্ছা, দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত এটা আছে 6:10। অতএব সিরাপের আনুপাতিক ভাগাহার ছয় আর 10 যোগ করতে হবে, 6 + 10 সমান 6/16। কাটাকুটি করলে 3 × 6, এখানে 8 × 16 সমান 3/8। তাহলে এখন 2/7 এবং 3/8 কোনটা বড় সেটা দেখতে হবে। তাহলে 2/7 লিখলাম প্রথমে এবং 3/8 লিখলাম। তো এর নিচের পার্টটা যদি সমান করে দিতে পারি তাহলে তুলনা করা সোজা হবে। এখানে 7 আছে, এই ভগ্নাংশের উপর নিচে 7 গুণ করলাম। এখানে 8 আছে, এই ভগ্নাংশের উপর নিচে 8 গুণ করলাম। তাহলে এখানে 8 × 2 = 16, 7 × 8 = 56, 3 × 7 = 21, 7 × 8 = 56। তাহলে এখানে 16/56, এটা 21/56। তাহলে 21/56 বড়, 16/56 ছোট। তাহলে অতএব 3/8 এটা বড় আর 2/7 এটা ছোট। তাহলে কি এটা ছিল প্রথম শরবত। অতএব এটা দ্বিতীয় শরবতে সিরাপের আনুপাতিক ভাগাহার বেশি, তাহলে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। এরপরে 10 আছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিন্তু কিছু পরিমাণ জল এবং তা থেকে বরফের আয়তনের অনুপাত লিখি। তাহলে জল জমে বরফে পরিণত হলে তার আয়তন 10% বাড়ে। তার মানে হলো যদি জলের আয়তন 100 সিসি হয়, বরফের আয়তন হবে 110 সিসি। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, অর্থাৎ জলের আয়তন 100 সিসি হলে বরফের আয়তন 110 সিসি, কারণ 110 সিসি বেশি হবে, 10 সিসি বেশি হবে। আচ্ছা, তাহলে অতএব জল ও বরফের আয়তনের অনুপাত সমান 100:110, 10 দিয়ে ভাগ করলে 10:11। এরপরে 11 দাগ। 11 দাগে আছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত দেখি। তাহলে এটাকে লিখে নেব যে আমার বয়স 12 বছর, আমার বাবার বয়স সমান
42 বছর, দুজনের বয়সের অনুপাত সমান 12:42। প্রথমে 2 দিয়ে ভাগ করলে 6 2 12 আর 21 2 42, আবার 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 7 21, তাহলে 2:7, তাহলে 2:7 উত্তর। এরপর 12 দাগ। 12 দাগে আছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে? তাহলে এখানে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5 আছে। তাহলে গল্পের বইয়ের সংখ্যা, গল্পের বই এর সংখ্যা বাই পড়ার বইয়ের সংখ্যা সমান 2/5, বা প্রীতমের গল্পের বইয়ের সংখ্যা 4টি। তাহলে উপরেরটা আছে 4, তাহলে গল্পের বইয়ের সংখ্যা 4টি লিখলাম, আর নিচে আছে পড়ার বইয়ের সংখ্যা। সমান 2/5। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে পড়ার বইয়ের সংখ্যা ইন্টু 2, পড়ার বইয়ের সংখ্যা, বা আমি এটা লিখি যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তাহলে 4টি ইন্টু 5 সমান এই দুটো গুণ, পড়ার বইয়ের সংখ্যা ইন্টু 2। তাহলে এখান থেকে বা পড়ার বইয়ের সংখ্যা পাবো, পড়ার বইয়ের সংখ্যা সমান, এটা পড়ার বইয়ের সংখ্যার সাথে 2 গুণ আছে, তাহলে 2 নিচে হবে, আর 4টি এবং 5 এটা উপরে লিখতে হবে। কাটাকুটি করলে 2 2 4, তাহলে 2 আর 5 গুণ করতে হবে, সমান 10টি। তাহলে অতএব পড়ার বইয়ের সংখ্যা 10টি। এরপর 13 দাগ। মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি। তাহলে 105টির মধ্যে জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যা বের করে নিতে হবে। অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে এখানে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত, জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত এটা আছে 3:4। আমাকে তারপরে লিখতে হয় জবা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগাহার, জবা ফুলের দিকে 3 আছে, তাহলে 3/3 আর 4 যোগ করতে হবে, 3 যোগ 4 সমান 3/7। আর গাঁদা ফুলের সংখ্যার অনুপাত
অনুপাতের সংখ্যার গাঁদা ফুলের সংখ্যার আনুপাতিক ভাগাহার সমান 4/7। আচ্ছা, মোট ফুলের সংখ্যা 105টি, ফুলের মোট সংখ্যা সমান 105। অতএব জবা ফুলের সংখ্যা আছে। এবার জবা ফুলের আনুপাতিক ভাগাহার এর সাথে গুণ করতে হবে। জবা ফুলের আনুপাতিক ভাগাহার বা অংশ, এটা 3/7, 3/7 তাহলে এখানে টি লিখলাম। এখন 7 এবং 105 কাটতে হবে। 7 দিয়ে 105কে ভাগ করছি। এখানে 7 1 7, 5 7 35, তাহলে এখানে 15 হলো। এখন 3 15 এবং 45 হয়, তাহলে হলো 45টি। ও গাঁদা ফুলের সংখ্যা সমান 105 ইন্টু, এটা হবে 4/7টি, কাটাকুটি করলে 15 হলো, 4 15 60 সমান 60টি, তাহলে 45টি ও 60টি। আচ্ছা, দুই রকম ফুলের সংখ্যা পেয়ে গেলাম। এখন আর কতগুলি জবা ফুল দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে? তো মনে করলে আমার এক্সটি ফুল দিতে হবে। মনে করি আর এক্সটি, এখানে আর কতগুলি জবা ফুল আছে, তাহলে মনে করি আর এক্সটি জবা ফুল দিতে হবে। তবে জবা ফুলের সংখ্যা হবে সমান, আগে জবা ফুলের সংখ্যা ছিল 45টি, তার সাথে এক্স যোগ করলাম, তাহলে এক্স এখানে হলো 45 প্লাস এক্সটি। আচ্ছা, তাহলে এত হলো। তাহলে বর্তমানে জবা ফুল ও গাঁদা ফুল সংখ্যার অনুপাত জবা ফুল আছে 45 প্লাস এক্স ইজ টু গাঁদা ফুল আছে 60। তাহলে কি এটা এই অনুপাত সমান, অর্থাৎ এটা সমান 1:1। তাহলে প্রশ্নানুসারে 45 প্লাস এক্স বাই 60 এটা সমান 1/1। তো এখান থেকে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। একের সাথে 45 প্লাস এক্স গুণ করলাম, তাহলে বজ্র গুণ বলে এটাকে। তাহলে 45 প্লাস এক্স 60-এর সাথে 1 গুণ সমান 60। এখান থেকে বলা যায় এক্স সমান 60 আর 45কে ডান দিকে নিয়ে গেলে -45 হবে, সমান পেলাম 15। তাহলে এক্স সমান 15 বেরিয়েছে। অতএব আর 15টি জবা ফুল দিতে হবে। এরপরে 14 দাগ। 14 দাগের অঙ্কটা দেখো, এখানে ঘর সংখ্যা নিজের ইচ্ছা মতো ঘর করতে হবে, রং করতে হবে। এখন ওটা তোমরা নিজে করো। আর এখানে যেটা বলার, সেখানে গুরু অনুপাত, লঘু অনুপাত আর লঘু অনুপাত কাকে বলে সেটা বলবো। গুরু অনুপাত যদি এখানে a:b হলে a ইজ লেস দেন b, অর্থাৎ প্রথমটা বড় পরেরটা ছোট, এই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। আর লঘু অনুপাতকে বলি লঘু অনুপাত। লঘু অনুপাত যদি x is to y হয়, তার মানে কি হবে? তার মানে এখানে
এক্সটা ছোট এবং ওয়াইটা বড়। আর এই প্রসঙ্গে আরেকটা অনুপাতের কথা বলি, সাম্যানুপাত। সাম্যানুপাত যদি m/n হয়, তাহলে m সমান n, অর্থাৎ এই দুটো সংখ্যা, এটা যেমন 1:1। আচ্ছা, লঘু অনুপাত যেমন প্রথমটা ছোট পরেরটা বড়, অর্থাৎ 2:5, বা এরকম আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। আর গুরু অনুপাত প্রথমটা বড় পরেরটা ছোট, অর্থাৎ 7:5, বা প্রথম বড় পরেরটা ছোট রেখে এরকম অসংখ্য অনুপাতের উদাহরণ দেওয়া যায়। তো তোমরা ইচ্ছামতো রং করো এবং সেখান থেকে কোনটা গুরু অনুপাত পাচ্ছ, কোনটা লঘু অনুপাত পাচ্ছ এবং কোনটা সাম্যানুপাত পাচ্ছ সেটা লিখবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কত পেজের অঙ্ক পেতে চাও তোমরা, সেটাও কমেন্টের মাধ্যমে জানালে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।